আমন্ত্রণ বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে। দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোকরিভ। ব্যস্ততম দূষিত এই নগরীতে অনিয়ন্ত্রিক জীবনযাপন, কখনো শারীরিক কিংবা কায়িক পরিশ্রম এবং সেই সাথে দীর্ঘ সময় ভুল ভঙ্গিতে বসে থাকা, এই সব কিছু মিলিয়ে আমরা জীবনের কোনো না কোনো সময় ঘাড়ে ব্যথায় ভুগি। তবে এই ঘাড় ব্যথা নিয়ে আমরা আসলে কতটুকু সচেতন? বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই বিষয়গুলো নিয়ে আমরা খুব একটা গুরুত্ব দিই না, এবং যার ফলশ্রুতিতে দেখা যায় নানা ধরনের দীর্ঘমেয়াদী জটিলতায় ভুগি। দর্শক, আজ আমরা কথা বলবো বয়সজনিত ঘাড় ব্যথা নিয়ে, এবং কী কারণে জটিলতা হয়, কারা আক্রান্তের ঝুঁকিতে, এবং হলেই বা সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতির সুবিধাগুলো কী কী রয়েছে। এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনায় আজ স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহ আলম, যিনি চিফ কনসালটেন্ট বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। স্যার, প্রায় প্রত্যেকটি ব্যক্তি তার জীবদ্দশায় কখনো না কখনো ঘাড়ে ব্যথায় ভোগেন, সেটি ছোট বাচ্চা থেকে শুরু করে একদম বয়োজ্যেষ্ঠ ব্যক্তি পর্যন্ত। কিন্তু আজ আমরা কথা বলবো যে বয়োজ্যেষ্ঠ ব্যক্তির কি কারণে ঘাড় ব্যথা হয়। শুরুতে জানবো আসলে কি কি কারণ রয়েছে। ধন্যবাদ। যেটা বলছিলেন যে ছোট বয়স থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত যে কোনোভাবে যে কোনো সময় কখনো না কখনো ঘাড়ে ব্যথা হতে পারে। যদি খুব কমনলি আমরা চিন্তা করি বাচ্চা বয়সে বা একটা অ্যাডাল্ট, সেই বয়সগুলোতে কিন্তু প্রাপ্ত বয়সে আঘাতজনিত কারণে সবচেয়ে বেশি ব্যথার কারণ। 2 নম্বর, যদি আমরা যেটা বয়সজনিত হয়, বয়সজনিত আঘাত হতে পারে, কিন্তু বয়সের কারণে ঘাড়ের মধ্যে কিছু পরিবর্তন হয়। আপনি জানেন ঘাড় মানে মেরুদণ্ডের একটা পার্ট। মেরুদণ্ড ঘাড় একটা অংশ, পিঠ কমার একটা অংশ, বড় একটা জিনিস মেরুদণ্ড। এবং এই মেরুদণ্ড আমরা এই মডেলের দিকে যখন তাকাই, যে মেরুদণ্ড আমরা সামনে থেকে সবসময় আমরা সোজা দেখি, কিন্তু পাশে থেকে কিন্তু এটা বাঁকা তেরা। এবং ঘাড়ের দিকে এটা একটা লর্ডোসিস, মানে আপনি লর্ডের মতো থাকবেন। এই যে লর্ডোটিক কার্ভেচার মেনটেন হয় বিভিন্ন অ্যাঙ্গেলে, মাসেল, লিগামেন্ট, কিছু সাপোর্টিং টিস্যুস, এই টিস্যুগুলো আমরা এটা মেনটেন করি। যে কারণে জন্য আমাদের প্রয়োজন মতো আমরা উপরে দিকে তাকানো, প্রয়োজন মতো নিচে তাকানো, সোজা তাকানো, এটা আমাদের মেনটেন হয়। কোনো কারণের জন্য যদি এটা আপনার ধরেন এই পজিশনটা মেনটেন না হয়, ইয়াং বয়স থেকে এই ব্যথাটা শুরু হতে পারে, আর বয়সের কারণে কিছু চেঞ্জ হতে পারে। ইয়াং বয়সে যদি আমরা চিন্তা করি, আদার দেন বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট, যেমন আমরা যারা ডেস্কটপ করি, যারা আমরা সবসময় কম্পিউটারের দিকে তাকাই আছি, একইভাবে আমরা ল্যাপটপের দিকে তাকাই আছি, আমরা এখন মোবাইল টিপতেছি সবসময় এই ঘাড়ের মধ্যে, তাহলে যে নর্মাল যে আমাদের যে অবস্থানটা থাকবে ঘাড়ের, যখন আমি সামনের দিকে যাব, এটা আমরা লোড পড়তে থাকে, ওজন বাড়তে থাকে। আমাদের নর্মাল একটা ওজন আছে, যদি আমরা এটা ধরেন 45-60 ডিগ্রি হয়, তাহলে এই ওজনের গ্র্যাভিটিটা এমন হয়, নর্মালি ধরেন এটা যদি 5 কেজি আমার হয়, আমি ফিল করি 1 কেজি মাথাটা। কিন্তু যখন এরকম হয়, তখন লোড আমরা যদি সাইন্টিফিক্যালি চিন্তা করি, প্রায় 70-60 কিলোগ্রাম, মানে আমরা ওয়েট অ্যাক্সিসটা চেঞ্জ হয়। তাহলে কি হবে, এই যে লর্ডোটিক কার্ভেচার, এটা আপনি মেনটেন হবে না। তাহলে আপনার কিন্তু ব্যথা শুরু হবে, যারা ইয়াং বয়সেও হতে পারে, লং টাইম একই অবস্থায় কাজ করতেছে। পজিশন, আমরা যখন ঘুমাই, বিছানাটা যদি সমান না হয়, উঁচু নিচু, কেউ কেউ ঘুমে ঘুমায়, কেউ উঁচু বালিশে ঘুমায়, তাহলে এই যে নর্মাল যে আপনার অ্যালাইনমেন্ট, এটা থাকবে না। তাহলে একটা স্ট্রেস পড়বে জয়েন্টের উপরে, আর এই জয়েন্টের মধ্যে স্ট্রেস পড়া মানে জয়েন্টকে যে ধরে রাখতেছে যে টিস্যুগুলো, আস্তে 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 দুর্বল হয়ে যাবে। যে মাসেলগুলো নর্মালি আমাকে ঘাটটা সোজা রাখবে, আমি যখন বাঁকা রাখি, তাহলে ও কত সময় টেনে রাখবে, তাহলে নর্মাল যে তার শক্তিটা আস্তে আস্তে সে একদম লোপ পাবে। ফ্যাটিক্যাবিলিটি আমরা বলি, একসময় মাসেলগুলো দুর্বল হয়ে যায়, তখনই কিন্তু মেকানিক্যাল ব্যথা শুরু হয়। এখন যদি আমরা স্পেসিফিক্যালি শুধু বলি যে বয়সের কারণে যে চেঞ্জ, মানুষের বয়সের ওয়্যার অ্যান্ড টিয়ার, ডিজেনারেটিভ চেঞ্জ, বয়স হলে চুল পড়ে যায়, স্কিন কুচকে যায়, আমরা চোখে কম দেখি, এরকম চামড়া, মাংস, হাড় এবং জোড়ারও পরিবর্তন হয়, জয়েন্টেরও পরিবর্তন হয়। বিশেষ করে ঘাড়ের পোর্শনে যে হাড়গুলো, অনেক সময় হাড়ের ক্ষয় যায়, মহিলাদের একটু বেশি। আবার ধরেন এই ক্ষয়ের সাথে হাড়গুলো যে স্ট্রংনেস, এটা কমে যায়। ধরেন হাড়গুলোকে যে সাপোর্টিং মাসেলগুলো, এগুলোও দুর্বল হয়ে যায়। ফাইনালি যেটা দেখা যায় যে হাড়গুলো ধরেন পরপর থাকে মেরুদণ্ডের এক একটা কশেরুকা, এলে মাঝখানে যে ডিস্কগুলো আছে, এই ডিস্কগুলোর পানি কমে যায়, শুকিয়ে যায়, ড্রাই হয়ে যায় বয়সের কারণে জন্য। যেমন স্কিনটা কুচকে যায়, ঠিক সেরকম এই ইয়াটাও শ্রিঙ্ক করে, ছোট হয়ে যায়। তখন আপনার হলো এই মেনটেন যে লর্ডোটিক কার্ভেচার মেনটেন হবে না। প্লাস এটা অনেক সময় স্কুইজ করে পিছনে দিয়ে গিয়ে
ঘাড়ের যে জয়েন্ট আছে জয়েন্টগুলো ব্যথা শুরু করবে। আচ্ছা ইন এডিশন এই ডিস্কগুলো কোলাপস করার পরে ডিস্কগুলো অনেক সময় পিছনে চলে যায় এবং একটু বেড়ে গিয়ে এই ডিস্কগুলো অনেক সময় আস্তে আস্তে এটা হাড়ে পরিবর্তন হয়ে যায়, আমরা যেটা অস্টিওফাইট। আচ্ছা এই অস্টিওফাইটগুলো হাড়গুলো প্লাস এই ডিস্কগুলো যেটা নরম থাকার কথা সেটা হার্ড হয়ে আপনার কর্ডের মধ্যে স্পাইনাল কর্ডে চাপ দেবে, আর যদি যে কোনো একটা সাইডে যায় তার রুটের মধ্যে চাপ দেবে। এখন যদি কর্ড লেভেলে থাকে মাঝখানে, ব্যথাটা শুধু ঘাড়ে করবে। যখন দুইটা পার্শ্বে যাবে অথবা মাঝখানে এবং দুই পার্শ্বে যাবে তখন এক হাত বা দুই হাতে ব্যথা যেতে পারে। আচ্ছা আচ্ছা সুতরাং এই যে মেকানিজমটা বয়সের কারণে পরিবর্তনে, যেটা আমরা বলি সার্ভাইকাল মাইলোপ্যাথি, অর্থাৎ কর্ডটা মনে করেন যে ঘষায় ঘষায় ঘষায়, স্পাইনাল কর্ডটা নর্মালি ফ্রি থাকে, এটা একটা পানির মধ্যে ভাসতে থাকে। আল্লাহ তাআলা মানে আমাদের ব্রেন এবং স্পাইনাল কর্ডগুলো কিন্তু আমরা সিএসএফ বলি, এক ধরনের ফ্লুইড তৈরি হচ্ছে প্রতিনিয়ত এবং এর মধ্যে কিন্তু ভাসমান। একদমই এবং আমাদের ব্রেনটার যেমন ওজন হলো ধরেন 1.5 কেজি, নর্মালি যদি আপনি একটা ব্রেন বের করে রাখেন তার ওজন হলো 1.5 কেজি, সেখানে এই পানি এমনভাবে উপর দিকে ধাবিত করে এটা ওজন হয় মাত্র 50 গ্রাম। আচ্ছা যে আচ্ছা কারণে জন্য আমরা মাথায় যে 1.5 হাড় কেজি, অনুভূত হয় না হ্যাঁ হয় না, আমার এই যে 1.5 কেজি ওজনের ব্রেনটা আমার মাত্র 50 গ্রাম, সো উই ডোন্ট ফিল। এবং এই 50 গ্রামকে সে আবার পানির একদম নিচে দিয়ে ধাক্কায় উপরের দিকে রাখতেছে, এবং স্পাইনাল কর্ডটাকেও ঠিক তাই। যে কারণে জন্য কর্ড বা এর পাশ দিয়ে যে ইলেকট্রিক তারের মতো তারগুলো চলে আসতেছে, এগুলো কিন্তু ভাসমান। আচ্ছা সো এগুলা খুব সংবেদনশীল, সেনসিটিভ, একদম লজ্জাবতী গাছের মতো। এখন এইটা কোনো কারণে টাচ করলে সিভিয়ার পেইন হবে, আচ্ছা আচ্ছা এবং এই ব্যথা যে রুটে করবে সেই লেভেলকে হাতের মধ্যে আসবে, নিচের দিকে গেলে কোমর, পিঠ, পায়ে যাবে। তো এখন এই বয়সজনিত যে কারণ যেটা আমরা বলি সার্ভাইকাল মাইলোপ্যাথি, এটা মোস্টলি যখন হলো কর্ডে চাপ পড়বে তখন রুগীর কিন্তু শুধু ঘাড়ে ব্যথা না, আচ্ছা আচ্ছা আস্তে আস্তে মনে হবে যে তার হাতগুলোর মধ্যে ময়লা লেগে আছে, হাতগুলোর অনুভূতিগুলো ঠিক মতো না, সে হাতগুলো এরকম করতে থাকবে, আমরা বলি ক্লামজিনেস। কিছু ধরতে গেলে ঠিক মতো ধরতে পারবে না, কিছু ধরেন একটা বাটন লাগাবে সে পারবে না, কিছু খেতে যাবে হাত দিয়ে ওঠানো এগুলো তার পারবে মানে না। এটা কি স্যার যে কোনো বয়সে হয় নাকি? না, এটা যদি ইয়াং বয়সে অন্য কারণ, আচ্ছা আচ্ছা কোনো টিউমার, অ্যাক্সিডেন্ট এগুলোর জন্য হতে পারে, কিন্তু যেটা আমরা ডিজেনারেটিভ বয়সজনিত বলি এটা বয়সের কারণে সাধারণত 40-45 ইয়ার্সের পরে হয়। এবং Young সার্ভাইকাল বয়সের সময় মায়োপ্যাথি শুধুমাত্র এজড এজের পারসনদেরই হয়ে পেশেন্টের থাকে। জন্য হয়। মাইলোপ্যাথিক চেঞ্জ হতে পারে, যেমন মনে করেন যে কোনো একটা আঘাত, একটা হাড় ভেঙে গিয়ে কর্ডের উপরে চাপ দিয়ে রাখলো, একটা টিউমার কর্ডের উপরে চাপ দিয়ে রাখলো, অথবা ডিস্ক ম্যাটেরিয়াল লম্বা টাইম চাপ দিয়ে রাখছে, মানে আমি বললাম যে স্পাইনাল কর্ডটা ফ্রি থাকে, এই কর্ড ফ্রিকে যদি কোনোভাবে কেউ প্রেশারাইজ করে, আচ্ছা লম্বা টাইম প্রেশার থাকে, তাইলেই মাইলোপ্যাথিক চেঞ্জ হবে। তার মানে মানে লম্বা সময় যদি ভুল ভঙ্গিতে বসে থাকে এটাও একটা কারণ হ্যাঁ, হতে এটা পারে একটা কি? পজিশন অফ কোর্স, যেটা আমরা বললাম যে আপনার পজিশনকে চেঞ্জ করতে হবে। আমরা একটা পজিশনে আধা ঘন্টা 1 ঘন্টা ঠিক আছে, কিন্তু যদি একটা অ্যাবনর্মাল পজিশন লং টাইম আমরা বসে থাকি, প্রত্যেকটা লোকেরই পজিশন চেঞ্জ করা উচিত। যেমন এটা আমরা ঘাড়ের ক্ষেত্রে বলছি, যেমন ধরেন যারা আমরা অফিসে ডেস্ক ওয়ার্ক করি লম্বা টাইম কোমরে ব্যথা শুরু যায়, কারণ একটাই আমাদের চেয়ারগুলো ঠিক ওরকম থাকতে হবে, পিছনে একটা কুশন দিয়ে সাপোর্ট থাকবে, মানে আমরা যেটা লর্ডোরিক কার্ভেচার যেখানে যেখানে কাইফোসিস বাঁকা, এইটাকে যেন আমি যখনই যে অবস্থায় থাকি ওই কার্ভেচার, এই মেরুদণ্ডের যে মডেলের যে বিভিন্ন বাঁকা তেরা পজিশন, এটা যেন আমার মেনটেন হয়। স্যার ঘাড়ে ব্যথা হলে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে যখন চিকিৎসকের কাছে যায় তখন সময় ক্ষেপণ করে ফেলে, এবং যাওয়ার পরে চিকিৎসা পদ্ধতির অপশন হিসেবে অনেককে বলা হয় সার্জারি করা প্রয়োজন, এবং এই যে সার্জারির প্রতি আমাদের একটা ভীতি, এটি আসলে কতটুকু সঠিক? বেশিরভাগ রোগের ধারণা যে সার্জারি কখনো সফল হয় না, বাংলাদেশে আস্থা রাখতে পারে না। ধন্যবাদ। একটা জিনিস হলো যে ঘাড়ের বা কোমরের ব্যথার যে কারণগুলো যে কারণেই থাকুক, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু চিকিৎসা নন সার্জিক্যাল। এটা হলো আপনার দর্শকদের জন্য ভালো সংবাদ। এবং আমাদের এই সার্ভাইকাল মাইলোপ্যাথি বা সার্ভাইকাল কী বলে ডিস্ক প্রোল্যাপস, এগুলো কিন্তু ম্যাক্সিমাম 80-85% এটা কিন্তু নন চিকিৎসা মানে নন সার্জিক্যাল ট্রিটমেন্ট, অপারেশন না করেও ভালো করা যায়। এলে কিছু পদ্ধতি আছে, যেমন বেশি উঁচু বালিশ ব্যবহার করবেন না, নরম বালিশ ব্যবহার করবেন, একই পজিশনে থাকবেন না লং টাইম, যে কম্পিউটার ব্যবহার করবেন তার আই লেভেলে যেন মনিটরটা থাকে, এবং পজিশন একটা খুব ব্যাপার যে কাজ করবে না। ঘাড়ে যারা সবসময় যে মোবাইল টিপবে, এরকম ল্যাপটপ ব্যবহার করবে, এগুলো আপনি অ্যাভয়েড করা। তাছাড়া এই ঘাড়গুলোকে নর্মাল রাখার জন্য কতগুলো পার্টিকুলার ব্যায়াম আছে, এক্সারসাইজ, ওগুলো করলে কিন্তু অনেক ভালো থাকে।
এই এক্সারসাইজ খুব ইম্পর্টেন্ট, শুধু ঘাড়ের জন্য না, পুরো শরীরের জন্য। কিছু খাবার দাবার আছে ডিস্ক ভালো রাখার জন্য, যেমন আপনার ধরেন যারা স্মোক করে তাদের কিন্তু খুবই ক্ষতিকারক, যারা ড্রিঙ্ক করে, মদ্যপান করে, দেন এখন তো নানা রকমের ড্রাগস আছে, এই ড্রাগসগুলো কিন্তু ক্ষতির কারণ। যাদের ডায়াবেটিস থাকে, হার্ট ডিজিজ থাকে, কিডনি ডিজিজ থাকে, তাদের কিছু ওষুধপত্র খেতে হয়। এই ড্রাগগুলো লং টাইম ইভেন যে দেখা যাবে যে আপনার যে ওমিপ্রাজল গ্যাস্ট্রিকের জন্য ওষুধ খাই, এগুলোও কিন্তু এই ডিস্কগুলোকে ড্যামেজ করে। তাহলে আমাদের এই ডিস্কগুলোকে ভালো রাখার জন্য আপনার এগুলোকে অ্যাভয়েড করা, এক্সারসাইজ করা। ফাইনালি যেটা আমরা অপারেশন যখন কোনোভাবে হয় না, আমরা অপারেশন করি। বিশেষ করে তখন অনেকগুলা লেভেল যদি হয়, তাহলে যেমন আমরা পিছন থেকে আমরা অপারেশন করি, একটা বা দুইটা লেভেল থেকে হলে আমরা সার্জারি করি সামনে থেকে। যেটা বলছিলেন ভয়, একসময় বাংলাদেশে অনেক ভয়ের ছিল, কিন্তু এখন কিন্তু সেই ভয় নাই। যেমন আমাদের সেন্টার যদি আমরা চিন্তা করি, এই ধরনের বড় কেস করতে গেলে যে ভয় থেকে কোনটা প্যারালাইসিস হয়ে যাওয়া, নিউরো মনিটরিং একটা মেশিন আছে, অনেক কস্টলি, যেমন আমাদের সেন্টারে আছে, ওইটা যেমন আমরা ব্যবহার করি, ওইটা আমাদেরকে সিগন্যাল দেয় যে কতটুকু আমি মানে প্রেশারাইজ করলাম, কতটুকু ড্যামেজ করলাম, এটা আমাদের একটা গাইডলাইন। আদার দেন দিস, যে ধরেন একটা মডার্ন জগতে যে সমস্ত সার্জারিগুলো করে, অলমোস্ট আমরা 95 to 98% আমাদের এই সেন্টারে কিন্তু আমাদের রয়েছে। ধরেন অনেক কর্পোরেট হসপিটালে যে ফ্যাসিলিটিস নাই, সেগুলো কিন্তু আমাদের কাছে আছে। যেমন আমরা যেটা মাইলোপ্যাথি বলতে আমরা যেটা বলছিলাম, দেখেন আপনি যে ওই প্রথম দিকে যে সবুজ রঙের যে ডিস্কগুলো একদিকে বের হইয়া ধরেন উল্টা দিকে মানে বাম পাশে তার নার্ভের মধ্যে চাপ, এইটা কিন্তু শুধু পায়ের দিকে, হাতের দিকে যাবে, সে বাম হাতের দিকে। আপনি ডান পাশে যে দেখেন সাদা যে জিনিসগুলা, মানে একদিকে ওই যে ডিস্ক আমরা রেখেছি, ডিস্ক বাস কর্নারের দিকে চলে গিয়ে ওই বাম পাশে দেখেন নার্ভের মধ্যে চাপ দিয়ে আছে, ঠিক আছে? তাহলে এইটা কিন্তু খুব একটা ভালো দিক। এটা যদি আমি কাছে গিয়ে দর্শককে বোঝাইতে পারতাম, তাহলে আরও হয়তো একটু ভালো বুঝতে পারতো। এনিওয়ে, এইরকম কন্ডিশনে ধরেন সার্জারি আমরা যেমন একটা সাইডে করি, কিন্তু অনেক লেভেল যদি হয়, আমরা পরের স্লাইডে যদি যাই তাহলে বুঝবেন ঘাড়ের ব্যথার কারণ হচ্ছে ঘাড় থেকে হাতের দিকে যাবে, ঝিনঝিন করতে পারবে, এবং এক সময় কিন্তু প্যারালাইসিস হয়ে যেতে পারে। হাঁটতে গেলে সে অ্যাবনর্মাল একটা ইমব্যালেন্স হয়ে যাবে। এগুলো হলো তার ভারসাম্যতা হারিয়ে ফেলবে, এবং হাতগুলো আমরা বলছিলাম যে জড়াই যাবে। নেক্সট যদি আমরা যাই তাহলে আমরা দেখব এক্সরেতে দেখা যায় ওই অস্টিওফাইড বলছি, ছোট ছোট হাড়, এবং এই যে দেখেন এরকম সোজা হয়ে গেছে ঘাটটা, কিন্তু ঘাটটা থাকার কথা একটু বাঁকা, পরের দেখলে একদম কার্ভ না থেকে স্ট্রেট হয়ে গেছে। সো এটা হলো আমরা এক্সরে। এরপরে যদি আমরা যাই, দেখেন এমআরআই খুব ইম্পর্টেন্ট। এমআরআই একদম এক জায়গায় মেরুদণ্ডটার ভিতরে স্পাইনাল কর্ডটাকে একদম চেপে ধরে আছে, ওই যে দাগটা পড়ে আছে যে ওই জায়গায়। এরপরে যদি আমরা যাই যে আমরা একটা কী সার্জারি করব, হ্যাঁ এই জায়গাগুলো। এর নেক্সট আমরা যদি যাই যে আমরা কী সার্জারি করব, আমরা সামনে থেকে ওই যে যে জেলগুলো বের হয়েছে, বের হওয়ার পরে আমরা ধরেন ওই তার পরিবর্তে একটা জিনিস লাগালাম। এরপরে যদি আমরা যে পেশেন্টের অবস্থাটাকে আপনি দেখেন যে অপারেশনের আগে এবং পরে, অপারেশনের আগে উনি হাঁটতেছেন, দেখেন মনে হচ্ছেন যেন যে একটু কেমন ইমব্যালেন্স, পড়ে যাবেন, হ্যাঁ এরকম। এই পরেরটা যদি আমরা দেখি, পরের স্লাইডে যদি আমরা দেখি যে দেখুন উনি যখন হাঁটবেন দেখেন তার ওইরকম তার অবস্থা নাই, যে সে পড়ার যে ইয়েটা ইমব্যালেন্সটা তার কমে যাচ্ছে, সে স্টেবল হয়ে যাচ্ছে, তাই না? এটা একদম অপারেশনের পর। তো এখন এইটাই হলো ডিফারেন্সটা, যে সামনে থেকে যখন কর্ডের মধ্যে চাপ দিয়ে সে একদম হাঁটতে পারতেছে না, আবার একজন আমরা ফ্রি করে দিলাম, তখন একদম নর্মাল ব্যালেন্সড। তার মানে এই যে অপারেশন যাদের করার পরামর্শ থাকে, বেশিরভাগ ক্ষেত্রে তো মেডিসিন এবং লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে সুস্থ হয়ে যায়, কিন্তু যখন অপারেশনের পরামর্শ থাকে, এই অপারেশনের সর্বাধুনিক চিকিৎসা আপনারা দিচ্ছেন বাংলাদেশ স্পাইন আর অর্থোপেডিক হাসপাতাল। কিন্তু স্যার আপনি বলছিলেন যে এটি ইন্টারন্যাশনালি রিকগনাইজড, কি কারণে এটি ইন্টারন্যাশনালি রিকগনিশনের জন্য কিছু ক্রাইটেরিয়া আছে। যেমন আমরা একদম অপারেশন থিয়েটার থেকে শুরু করে আমরা যে পদ্ধতিতে একটা রোগকে নির্ণয় করা, স্ক্রিনিং করা, এবং যে পদ্ধতিতে যে না তার সার্জারি লাগবে কি লাগবে না, এগুলো আমরা একদম ইন্টারন্যাশনালি যেভাবে ইভালুয়েট করে সেভাবে আমরা করে থাকি। আমি যদি আপনাকে উদাহরণ দিই, যে প্রত্যেক দিনই আমরা দু একটা পেশেন্ট পাই আমার, যে যাদেরকে হয়তো কোনো ডাক্তার বলছেন যে সার্জারি লাগবে, তার এমআরআই বা অন্য ফাইন্ডিংস দেখে এটাকে সার্জারি করা যায়, কিন্তু আমি দেখে মনে করি যে না, এটা স্টিল সুযোগ আছে যেটা নন সার্জিক্যালি ট্রিটমেন্ট আমরা করব, এবং আমরা করে থাকি, এবং আমরা অনেক ক্ষেত্রে সেটার ভালো ফল পাচ্ছি। নাম্বার 1। নাম্বার 2, যে সমস্ত স্বয়ংক্রিয় যন্ত্রপাতি দরকার, আমার 98% আমাদের ওখানে আছে। যেমন আমাদের সেন্টারে ধরেন সিয়াম থেকে শুরু করে এন্ডোস্কোপ, মাইক্রোস্কোপ, নেভিগেশন, এভরিথিং আমাদের ওখানে আছে।
প্লাস হচ্ছে ধরেন আমাদের যেটা আমরা বলি সিয়াম, অনেক কর্পোরেট হসপিটালে একটা সিয়াম, আমার ওখানে 4টা সিয়াম, প্লাস যেমন নিউরো মনিটরিং সারা বাংলাদেশে মানে 3টা বা 4টা নিউরো মনিটর মাত্র আছে, সেখানে আমার সেন্টারে একটা। এই সমস্ত কিছু মিলিয়ে আরও কিছু জিনিসপত্র আছে ভিতরে যে যন্ত্রপাতিগুলো ব্যবহার কস্টলি, যেমন হাই স্পিড বার, এটা সিম্পল হাই স্পিড বার না, অনেক কস্টলি হাই স্পিড বার, যেগুলো ধরেন আমরা ওই স্পাইনাল কর্ড বা রুটের মধ্যেও যদি এই হাই স্পিড বার আমরা ঘুরাই তাহলে ড্যামেজ হবে না। সো সফিস্টিকেটেড ইনস্ট্রুমেন্ট, যে কারণের জন্য এটাকে ধরেন আমরা আমাদের রিকগনিশন পেতে আমাদের অনেক কষ্ট হয়েছে, বাট আমরা এটাকে আবার কিন্তু ওরা প্রত্যেক বছর বছর এটা আবার বিভিন্ন ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে এটা আপনার রিনিউ করতে হয়। আর একই সাথে হলো যে আমাদের এই সেন্টারটা এমনই সেন্টার যে এখানে ইন্টারন্যাশনালি ট্রেনিং ফেলোশিপ ট্রেনিং দেওয়ার জন্য অ্যাফিলিয়েটেড, এবং দ্যাট ট্রেনিং ইজ রিকগনাইজড। এবং মজার জিনিস হলো যে আমাদের গভর্নমেন্ট, আমরা উই আর গ্রেটফুল টু গভর্নমেন্ট, যে গভর্নমেন্ট এটাকে রিকগনিশন দিয়েছে এবং সরকারি ডাক্তারদেরও এখানে ছুটি দেয় এখানে ট্রেনিং করার জন্য। যেমন বর্তমানে এখন আমাদের 2জন ফেলো রয়েছেন যারা হলো সরকারি চাকরি করেন, 2জনই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লেভেলের, তারা কোয়ালিফাইড সার্জন, তারা আবার স্পাইনের উপরে তাদের প্রশিক্ষণ নেওয়ার জন্য 3 মাস করে আমরা ফেলোশিপ দিচ্ছি। সো এইগুলা ক্রাইটেরিয়ার জন্য ধরেন এটা ইন্টারন্যাশনাল রিকগনাইজড। স্যার, একদম আলোচনার শেষ প্রান্তে আছি, আমরা কখনোই চাই না কোনো ব্যক্তি বয়সজনিত কারণে ঘাড়ের ব্যথায় ভুগুক, তাই আপনার পরামর্শ কি থাকবে? আমাদের পরামর্শ একটা হলো যে আমরা যখন বিছানায় ঘুমাবো বিছানাটা যেন সমান থাকে এবং আমরা খুব উঁচু বালিশ ব্যবহার করব না। নাম্বার 2, ঘাড়ের জন্য কতগুলো ব্যায়াম আছে, নির্দিষ্ট ব্যায়াম, এই ব্যায়ামগুলো আমাদের করা উচিত। খাবার দাবার অলরেডি আমরা বলছি যে আমরা কোনগুলো খাবো কোনগুলো খাবো না, তবে অ্যাজ এ হোল ডিস্ক এবং হাড় ভালো রাখার জন্য কয়েকটা জিনিস আমাদের কিন্তু প্রতিনিয়ত গরুর দুধ খাওয়া উচিত, যেটা আমরা খাই না। প্রত্যেকটা মানুষের অন্তত 200-250 গ্রাম 250 ml আপনার হলো গরুর দুধ খাওয়া উচিত, নাম্বার 1। নাম্বার 2, ফ্রুটস আমরা খাই না, আমরা সবজি বেশি খেতে চাই না, বিশেষ করে ইয়াং জেনারেশন তারা সবজি খেতে চায় না, আমরা মাছ খেতে চাই না। সো আমরা সবজি খাবো এবং মাছ খাবো, মাংস জাতীয় খাবার আমরা অ্যাভয়েড করবো, ফাস্ট ফুড আমাদের অ্যাভয়েড করতেই হবে, স্মোক আমরা করব না। এগুলো যদি করি, আর যারা একইভাবে লং টাইম অফিসে কাজ করে, বসে কাজ করে, এই ল্যাপটপ কম্পিউটার এগুলো খুবই যেমন যে আমরা ল্যাপটপ বা কম্পিউটার যে ব্যবহার করি, ডেস্কটপ ইজ বেটার, টেবিলের উপর আমরা সাপোর্ট দিয়ে যদি আমরা কাজ করি তাহলে কিছুটা আপনার একটু সুবিধা, কিন্তু যখন হাতটা যখন হ্যাঙ্গিং অবস্থা থাকে এটা ড্র্যাগিং ফোর্স কাজ করে। আরেকটা জিনিস আমি সবসময় বলে থাকি যে ছোটো বাচ্চা বয়স থেকেই মেরুদণ্ডের যত্ন নেওয়া দরকার। আপনি দেখুন ছোটো একটা 3-4 বছরের বাচ্চা যখন স্কুলে পাঠাচ্ছে, বিরাট একটা ব্যাগ ওর পিছনের দিকে নিচ্ছে আর ও সামনের দিকে যাচ্ছে, টোটাল সব বিষয়গুলো মিলে একজন ব্যক্তির ঘাড়ে ব্যথা হয়, এগুলো প্রতিরোধ করার ক্ষেত্রে অবশ্যই জীবনযাত্রার মান পরিবর্তন করা অত্যন্ত জরুরি। রেগুলার খেলাধুলা করা দরকার ইয়াং বয়স থেকে। একদমই স্যার, একদম শেষ প্রান্তে চলে এসেছি। একদম আমরা যদি লাইফস্টাইল জীবনযাত্রার মান পরিবর্তন করতে পারি, হয়তোবা এই ব্যথাগুলো ভবিষ্যতে গিয়ে বা ওল্ড এজে গিয়ে ধরনের জটিলতার সম্মুখীন হতে হবে না আমাদের। আপনি ভালো থাকবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেল 24 এর সাথেই থাকুন।